বগুড়া ৬ সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। সকাল 10টা 25 মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে সিদ্ধান্ত নেন। একই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুর আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই যাচাই বাছাই কার্যক্রম চলে। রাজশাহীর 6টি আসনের বিপরীতে মোট 38 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে 18 জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, কোনো প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারি মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ যাচাই বাছাই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদেরকে আহ্বান জানানো হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে 11 জানুয়ারি পর্যন্ত তারা আপিল করতে পারবেন। নারায়ণগঞ্জের 5টি আসনে নির্বাচন কমিশনে 56টি মনোনয়নপত্র জমা পড়ে। আর যাচাই বাছাই 36 জনের মনোনয়নপত্র বৈধ ও 16 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 4 জনের স্থগিত করা হয়। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নারায়ণগঞ্জ 1 আসনে মোট 8 জনের মধ্যে 6 জনের বৈধ ও 2 জনের বাতিল, 2 আসনে 10 জনের মধ্যে 3টি বৈধ ও 3টি স্থগিত এবং 4টি বাতিল, 3 আসনে 11 জনের মধ্যে 1 জনের বাতিল, 4 আসনে 15 জনের মধ্যে 9 জন বৈধ ও 5 জন বাতিল ও 1 জন স্থগিত, 5 আসনে 12 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 5টি আসনে 36 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। প্রার্থীদের দেয়া ভোটার হলফনামার সঠিক তথ্য না থাকা, ঋণখেলাপি সহ বিভিন্ন কারণে 16 জনের বাতিল ও 4 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। বৈধ আবেদনের সংখ্যা পেয়েছি আমরা 36টি। এর মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 19 আসন সাভারে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচনে জয়ী হতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় নির্বাচনী আমেজ বিরাজ করছে এখন। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট, জানাচ্ছেন বিস্তারিত। তফসিল ঘোষণার আগে থেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 19-এর এমপি প্রার্থীরা মাঠে ছিলেন সক্রিয়। নগর ও উপশহর মিলিয়ে গঠিত এই আসনে রয়েছে নানা শ্রেণী পেশার 7,47,070 জন ভোটার। বর্তমানে নির্বাচন নীতিমালার কারণে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা না চালালেও গোপনে চলছে প্রার্থীদের প্রচারণা। ইতিমধ্যে ঢাকা 19 আসনে বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র 11 জন প্রার্থী মনোনয়ন ফর্ম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই আমরা আমাদের সাভার আশুলিয়া আসন থেকে একটি ভালো রেজাল্ট আমরা আশা করি ইনশাআল্লাহ। সাভার আশুলিয়াতে তারুণ্যের যে দল গণ অধিকার পরিষদ, সেই তারুণ্যের দলের একটি বিশাল একটি বিজয় হবে ইনশাআল্লাহ। হেভিওয়েট প্রার্থী সহ সকল প্রার্থীরাই প্রতিপক্ষকে মোকাবেলায় নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। এতেই বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে ঢাকা 19-এ ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচন করার জন্য সহায়ক যা পরিবেশ, সেটাও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি। আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম দীর্ঘ প্রায় 1 বছর যাবত আমরা এখানে পরিচালনা করছি। এছাড়াও দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিফলন ঘটবে শ্রমিক সহ সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার। এমনটি বলছেন সাভারের সাধারণ ভোটাররা। আমরা যেন নারীদের মাধ্যমে ওরা যাতে আমাদের নিরাপত্তা দেয়, আমরা যেন যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। নতুন ভোটার এরা বুঝে গেছে কাকে দেশ চলবে, কাকে দেশ আর আবার সেই আগের পরিস্থিতি হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
আচরণবিধি প্রতিপালনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন হতে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্টের যখন পরিপত্র বা নির্দেশনা আসবে সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করা। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচন, এমনটি আশা করছেন ঢাকা 19-এর ভোটার ও প্রার্থীরা। এখন শুধু দেখার পালা সাধারণ মানুষ কার হাতে তুলে দিবে ঢাকা 19-এর দায়িত্ব। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। মৌলভীবাজারে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক, কৃষক, ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সিদ্দিকা। বিল হাওর পাহাড় ও চা বাগান পরিবেষ্টিত জেলা মৌলভীবাজারে বেশ কয়েকদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বেড়েছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা আর হিমেল হাওয়ার দাপট। অনেক বেলা পর্যন্ত কুয়াশা আর ঠান্ডা বাতাসে আবৃত থাকে পুরো এলাকা। এমনকি দিনের বেলায়ও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এই অবস্থায় খুব সকালবেলা কাজে যোগ দিতে হয় চা শ্রমিক, কৃষক সহ খেটে খাওয়া মানুষের। বড় ও রবি শস্য চাষের মৌসুমে তারা অত্যন্ত কষ্টের মাঝেই করছেন চাষাবাদ। কুয়াশা পড়ছে, কুয়াশার মাঝে আমরা কাজে আইছি, কাজ না করলে তো আমরা খাইতে পারলাম না। কাজ করাই লাগবো, না করলে তো পেটে ভাত মিলবো না ভাই। ঠান্ডা লাগে আমরা খাম করতাম পারি না, আমরা খুব কষ্টে আছি। দিন মজুরি করি, তো বাচ্চা কাচ্চা নিয়ে খাই, কোনো রকম ডাল ভাত দুইটা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। ছিন্নমূল এবং দরিদ্র মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বাতাসে প্রচুর ধুলাবলির কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা লাগছে, 5 দিন ভর্তি, শুক্রবারে ভর্তি হয়েছি, আজকে দেখাইছি এক্সট্রা হয়েছে, কমছে না। অপরদিকে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। শীতার্থ দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যে কম্বলগুলো পেয়েছি তা বেশ আগেই আমাদের বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপেরগুলোর বিতরণ কার্যক্রম চলমান আছে। এটা আশা করছি আমরা আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার ভোর থেকেই মহাসড়কের বিভিন্ন অংশ কুয়াশায় ঢেকে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশার কারণে বিশেষ করে বাস, ট্রাক ও ছোট যানবাহনের চালকদের ধীর গতিতে গাড়ি চালাতে দেখা গেছে। অনেক চালক জানান, সামনে ঠিকভাবে দেখা না যাওয়ায় সতর্ক হয়ে চলাচল করতে হচ্ছে। এই অবস্থায় যাত্রীদের মধ্যেও কিছুটা আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, কুয়াশা আরও বাড়লে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, তাই চালকদের সতর্ক থাকার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এহসান মুরাদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এস.এম. শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রাজা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূঁইয়া সহ আরও অনেকে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে আজ প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সভায় মিলিত হন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন 2, 3 ও 4 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। এ সময় মনোনয়নপত্র এই 3 আসনের 25 জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করেন। এতে বরিশাল 3, বাবুগঞ্জ, মুলাদি আসনের 9 জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির 2 জন ও স্বতন্ত্র 1 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে 2 জন প্রার্থীর 2টি মনোনয়ন স্থগিত করা হয়। আসনটিতে বিএনপির
মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন ও এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফুয়াদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল 2 উজিরপুর বানারীপাড়া আসনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 ও 3 জানুয়ারি বরিশালের সংসদীয় 6টি আসনের 48 জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আচরণবিধি আমরা মানা, যারা মানছে না তাদের ব্যাপারে আইন প্রয়োগ করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রশাসনের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই তারা একটা বড় দলের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। তারা ধরেই নিয়েছে যে একটা দল ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় আসবেন এবং তারা ধারণা করছেন যে ওই দলের খুশি অখুশির উপরে ভিত্তি করে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে, এবং এটা যদি করা হয় তাহলে আমরা বোধ করছি যে সুষ্ঠু নির্বাচন করাটা প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রংপুর 5 আসনের 2 প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর 5 আসনের 11 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এতে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ 9 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া রাজস্ব বকেয়া ও মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া শতকরা 1 ভাগ ভোটার তালিকার গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মামুন এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবি পার্টির প্রার্থী আব্দুল বাসেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় সংসদীয় 8টি আসনের মধ্যে প্রথম ধাপে 4টি আসনে মোট 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে জেলার মোট 8টি আসনের মধ্যে প্রথম দিন 4টি আসনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনাদের রয়েছে এটি একটি প্রতিশ্রুতিশীল এবং অত্যন্ত সম্ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মেহেরপুর 1 ও মেহেরপুর 2 সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের উপস্থিতিতে এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জমাকৃত নথিতে ভুল থাকায় মেহেরপুর 1 আসনের 5 জন প্রার্থীকে বাতিল হিসেবে ঘোষণা করা হয়। অপরদিকে মেহেরপুর 1 আসনের 4 প্রার্থী এবং মেহেরপুর 2 আসনের 3 জন প্রার্থীকে ভুল সংশোধনের সময় দেওয়া হয়। মনোনয়নপত্রের ত্রুটি সংশোধনের জন্য বিকেল 4টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে আজ দ্বিতীয় দিনে 4টি আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছে। সকাল 10টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাই কার্যক্রমের মধ্যে ময়মনসিংহ 4, 5, 6 ও 7 এই 4টি আসনে এখন পর্যন্ত 3 জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন হলফনামায় সম্পদের বিবরণ না দেয় ময়মনসিংহ 4 আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী লিয়াকত আলী, আয়কর রিটার্নে সম্পদ ও আয় ব্যয়ের তথ্য না দেয় এনপিপির প্রার্থী হামিদুল ইসলাম ও ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনে এবি পার্টির প্রার্থী হলফনামায় সম্পদের বিবরণ না দেয় মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে গতকাল প্রথম দিনে ময়মনসিংহ 1, 2 ও 3 আসনে 25 জন প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনের 39 জন প্রার্থীর মধ্যে 26 জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 13 জন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর 3 সদর ও যশোর 4 বাঘারপাড়া ও অভয়নগর আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ 6 জনের মনোনয়নপত্র
অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বিতীয় দিনের যাচাই বাছাই শুরু হয়। যশোর 4 আসনে 10 জন মনোনয়নপত্র জমাদানকারীর মধ্যে 4 জনের বাতিল হয়েছে। তারা হচ্ছেন বিএনপি প্রার্থী ঋণখেলাপি হিসেবে অভিযুক্ত টিএস আইয়ুব ও দলীয় মনোনয়নপত্র না থাকায় জেলা বিএনপি সভাপতি সৈয়দ AH সাবিরুল হক সাবু। অসম্পূর্ণ মনোনয়নপত্র জমা দেয়ায় স্বতন্ত্র প্রার্থী ও টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ ও ভোটার নম্বর ভুল থাকায় জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক। তবে এই আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমাদানকারী অপর প্রার্থী মতিয়ার রহমান ফরাজি বৈধ হিসেবে ঘোষিত হওয়ায় তিনি এখন এই আসনে ধানের শীষে প্রতীকের প্রার্থী বলে জানিয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই গাজীপুর জেলার 3টি সংসদীয় আসনে মোট 13 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান। গাজীপুর 1 আসনে যাচাই বাছাইয়ে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যথাযথ ডকুমেন্ট সাবমিট না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মোহাম্মদ আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গাজীপুর 2 আসনে সর্বাধিক 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। অন্যদিকে গাজীপুর 3 আসনে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রের ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আসে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মনোনয়ন যাচাই বাছাইয়ের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চঞ্চল খান। গাজীপুরে 5টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে আজকে সকাল থেকে। গাজীপুর রিটার্নিং কর্মকর্তা সকাল থেকে কিন্তু 5টি সংসদীয় আসনের মনোনয়নের বৈধতার জন্য বসেন এবং আমরা এই 5টি সংসদীয় আসনের যে পরিসংখ্যান তা যদি বলতে চাই তাহলে 53 জন প্রার্থী কিন্তু 29শে ডিসেম্বর কিন্তু মনোনয়নপত্র দাখিল করেন। আজকে কিন্তু পর্যায়ক্রমে এই মনোনয়নপত্রগুলো বৈধতা নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা। সকালে কিন্তু গাজীপুর 1 আসনের যে যে বৈধতা নির্বাচনী কার্যক্রমের জন্য যে প্রার্থিতা ছিল সেখানে কিন্তু গাজীপুর 1 আসনে কিন্তু 8 জন প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং গাজীপুর 2 আসনে 18 জন প্রার্থীর মধ্যে 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং পর্যায়ক্রমে গাজীপুর 3 আসনে কিন্তু 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মধ্যে 3 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং গাজীপুর 4 আসনে কাপাসিয়া 9 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন এবং গাজীপুর 5 আসনে কালীগঞ্জে 8 জন প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। মোটামুটি বলা চলে গাজীপুরে যে 53 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তার মধ্যে কিন্তু 19 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ যে প্রার্থী তা কিন্তু 34 জন। বলতে গেলে গাজীপুরে এই 5টি সংসদীয় আসনে যে নির্বাচনে লড়বেন তাদের মধ্যে 34 জন কিন্তু বৈধ প্রার্থী রয়েছেন। তারা 27,245 জন ভোটারের বিরুদ্ধে কিন্তু তারা লড়বেন। যারা আপিল করবেন তারা কিন্তু 10 থেকে প্রায় 18 তারিখের মধ্যে এই আপিল করতে পারবেন। তারপরে 20 তারিখে কিন্তু প্রার্থিতা প্রত্যাহার এবং 21 তারিখে প্রতীক বরাদ্দ মধ্য দিয়েই কিন্তু এই ভোটের কার্যক্রম চলবে। তো গাজীপুরে এই ছিল আমার কাছে বৈধ মনোনয়ন প্রত্যাহার এবং মনোনয়ন যারা নির্বাচিত হচ্ছেন তাদের সর্বশেষ তথ্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুরে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। শনিবার সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রার্থীদের এই যাচাই বাছাই কার্যক্রম। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন দলের প্রার্থীদের উপস্থিতিতে শুরুতে যাচাই বাছাই করা হয় চাঁদপুর 1 আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র। এই আসনে বিভিন্ন দলের 7 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। চাঁদপুর 2 আসনে 12 জন প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়ন বৈধ, 5 জনের মনোনয়ন বাতিল এবং 1 জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও চাঁদপুর 3 আসনে 9 জন প্রার্থীর মধ্যে 1 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আগামী দিনে চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা হিসাবে আমরা সকলে মিলে অন্য দলের সাথে শান্তিপূর্ণ নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনাব তারেক রহমানকে আমাদের চাঁদপুরের 5টি আসনে
আমরা উপহার দিব বলে আমরা আশা করি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোলা ৩ আসনের যাচাই বাছাইয়ে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক ডাক্তার শামীম রহমান জানান, ভোলা ৩ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫ প্রার্থীকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও ১% ভোটার সমর্থক থেকে ১০ জনকে দৈব চয়ন করা হলে তা সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। আমাদের এই নির্বাচনটির উপর দেশবাসী অনেক আস্থা রেখেছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। আশা করি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারবেন। ঝালকাঠি ২ সদর নলছিটি আসনে বিএনপির ইশরাত সুলতানা ইলেন ভুট্রো ও জামায়াত ইসলামের শেখ নিয়ামুল করিম সহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপির কারণে জাতীয় পার্টির এম.এ. কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১% ভোটার তালিকার সঠিকতা না থাকায় ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গণ অধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর ও জেএসডি প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তা জানান, বাতিল ও স্থগিত প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে বিভিন্ন দলের ২৭ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে তিনি এই ঘোষণা দেন। শনিবার ছিল মাদারীপুর ৩ আসন ও জেলার শেষ দিনের যাচাই বাছাই। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপন করায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন করতে চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবেন বলে জানা গেছে। নির্বাচন অফিস সূত্রে জানায়, মাদারীপুর ৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে মাদারীপুর ১ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া মাদারীপুর ২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। প্রসঙ্গত, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর ১ আসন, শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩,২১,১৩৩ জন। সিরাজগঞ্জে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৬টি আসনের মধ্যে ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এর মধ্যে ১৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে সিরাজগঞ্জ ১, সিরাজগঞ্জ ২ এবং সিরাজগঞ্জ ৩ আসনে প্রার্থিতা যাচাই করা হয়। বাছাই শেষে সিরাজগঞ্জ ২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। এদিকে দলীয় মনোনয়নপত্র ও স্বতন্ত্র প্রার্থীদের ত্রুটিপূর্ণ কাগজপত্র পরিলক্ষিত হয় প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার। আগামীকাল বাকি 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মনোনয়নপত্র বাছাই করে বৈধ মনোনয়নপত্র ঘোষণা করেন। এ সময় শেরপুর 1 আসনের জাতীয় পার্টির মাহমুদুল হক মুনির ও মোহাম্মদ ইলিয়াস উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শফিকুল ইসলাম সহ মোট 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বিকেল 5টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। এছাড়া ইলিয়াস বিএনপির দলীয় মনোনয়নপত্র না দেখাতে পারায় এবং জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলাল ঋণখেলাপির গায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া শেরপুর 3 আসনের বিএনপি ও জামাত সহ 4 প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, শেরপুর জেলার 3টি নির্বাচনী এলাকায় এবার 16 জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনের মধ্যে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলন 1 প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে হলফনামায় অসঙ্গতি তথ্য থাকায়
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এর আগে ৩টি আসনে সব মিলিয়ে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বৈধ প্রার্থী ঘোষণা হলেন ১২ জন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪,২৯,৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭,০৮,৮৭০ জন এবং পুরুষ ভোটার ৭,২০,৭৮৯ জন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াজুড়ি পবিত্র সরকারের বাসভবনে শোকসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি ও মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, ঘিওর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুমন দাস, বানিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এ. আনসার বিল্টু সহ আরও অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রাপ্ত মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে খড়মপুর মাজার শরীফের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাজার শরীফ প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উলামা দল নেতা হাফেজ মাওলানা মোহাম্মদ রাসেল মোল্লা। দোয়া মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি আবুল ফারুক বকুল সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার এলাকায় শফিপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারিস উজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মল্ডনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভিপি ইব্রাহিম এবং কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ। এ সময় শফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেন সুমন ওরফে মেরিল সুমন গ্রেপ্তার হয়েছে। গতরাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রংপুর নগরীর শালবন এলাকার বাসিন্দা মেরিল সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতি সহ বিভিন্ন ধারায় মোট 9টি মামলা রয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, নির্বাচনকে ঘিরে যে কোনো অপরাধমূলক তৎপরতা রোধে অভিযান অব্যাহত থাকবে। সুমন সে রংপুর শহরের একজন অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র সহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় 9টির মতো মামলা আমরা রেকর্ডে পেয়েছি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অস্থিতিশীল কার্যক্রম সৃষ্টির উদ্দেশ্যে সে বিভিন্ন তৎপরতার সাথে যুক্ত ছিল মর্মে আমরা জানতে পারি এবং সেজন্যই তাকে ধরার জন্য আমরা কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম এবং ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে তাকে আমরা গতরাতে ঠাকুরগাঁ থেকে আটক করতে সক্ষম। লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পণ্যের মেয়াদবিহীন তথ্য থাকায় মদিনা বেকারিকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানার নেতৃত্বে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন ও নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা, সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ টিম সহায়তা করেছে। চট্টগ্রাম নগরীর বাকুলিয়া
চর চাকতাই এলাকায় অবস্থিত আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের ভূমি দখল ও অবৈধ ইজারার অভিযোগে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্টের রায় ও ওয়াকফ প্রশাসনের নির্দেশনা অমান্য করে ওয়াকফভুক্ত জমি অবৈধভাবে ইজারা দিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মোতোয়াল্লি মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম ও গাজী মোহাম্মদ আজিজুল্লাহ। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রচার করা হয়েছে। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রচার করা হবে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬। চট্টগ্রামে ১১৩টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন IIUCর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানরা। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং অলিম্পিয়াডের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে বক্তারা বিজ্ঞান মনস্ক জাতি গঠন ও গবেষণামুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রামের রাউজান উপজেলার 4টি সড়কের উদ্বোধন ও এলাকাবাসীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নপাড়া ইউনিয়নের আলহাজ জসিমউদ্দিন সড়ক 2, 5 ও 7 সড়ক 4টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রফিক আহমেদ। উদ্বোধনের পর সড়কগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে আজ শনিবার পরিবারের আয়োজনে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কুলখানি অনুষ্ঠানে ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন। বেগম খালেদার পৈতৃক নিবাস ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়ির সেই দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঢাকার কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রোহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও এমপি আমানুল্লাহ আমান। এ সময় আমানুল্লাহ আমান ও তার পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত চাখিচর আবাসন প্রকল্পের জন্য একটি মসজিদ নির্মাণের উদ্বোধন করেন। পাশাপাশি একটি স্কুল নির্মাণের জন্য বালু ভরাট কাজেরও উদ্বোধন করেন। ঢাকা জেলা যুবদলের আয়োজনে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের বাসভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ MA জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, খররম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ আরও অনেকে। শরীয়তপুর জেলার সদর উপজেলা টাউন চিকন্দিতে ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রাহাত রওশন ঔশিক আখন্দের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন আখন্দ, চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মুনির, সাধারণ সম্পাদক জাকির তালুকদার, শৌলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাদবর, সাধারণ সম্পাদক মামুন আখন্দ, আনোয়ার আখন্দ, ইকবাল আখন্দ, সুমন আখন্দ, রিঙ্কু তালুকদার।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে রাজশাহীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রুবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিকো, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কালুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাকে তো চিকিৎসার দায়ী নাই, বরঞ্চ কটূক্তি করেছে যে তিনার বয়সে তিনার আর জীবিত থাকার কি আছে। আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ এটি ভুলবে না। এটার অবশ্যই কোনো না কোনো দিন আমরা বেঁচে থাকবো কিনা জানি না, তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের কারণে অবশ্যই বাংলাদেশের বিচার হবে। নরসিংদীর বেলাবো প্রেস ক্লাবের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় ও বেলাবো প্রেস ক্লাবের অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। বেলাবো প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ এস.এম. আমানুল্লাহ, ওসি মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার সহ বেলাবো প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি কল্যাণ এবং সাংবাদিক সমাজের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলাউদ্দিন চিশতি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দুপুরে বিএনপি থেকে মনোনীত প্রার্থী এম আকবর আলী সভাপতিত্বে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মামুন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এম আকবর আলী সহধর্মিনী মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান। বরিশালের গৌর নদীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আত্ম অনুসন্ধান শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান। বিশেষ অতিথি ছিলেন গৌর নদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, অফিস সহকারী নুরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রমানন্দ ঘরামি, সাংবাদিক মোল্লা ফারুক হাসান সহ অন্যান্যরা।